আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আমাদের প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নসমূহ আছে আমরা আমাদের প্রথম অধ্যায়ে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। তো তাহলে চলো আমরা পর্ব 2 মানে আমাদের অলরেডি প্রথম পর্বে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে কথা বলে ফেলেছি। এবারে আমরা পর্ব 2 নিয়ে কথা বলবো। ওকে, তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন যে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো। মানে উদ্ভিদ যে খাদ্য উৎপাদন করে এইটার সাথে রসায়ন আসলে কীভাবে সম্পর্কযুক্ত এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়ার যে বিক্রিয়া সেই বিক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এখন এই ফটোসিনথেসিস বিক্রিয়ার মধ্যে কী কে থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে, পানি থাকে, ক্লোরোফিল এবং সূর্যালোক এখানে আমাকে হেল্প করে। এখান থেকে তৈরি হয় আমার গ্লুকোজ, অক্সিজেন এবং শক্তি। তো এই যে বিক্রিয়াটা দেখো, ফার্স্ট অফ অল উদ্ভিদের খাদ্য উৎপাদন হচ্ছে, উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতেছে এবং আমাদের জন্য প্রস্তুত করতেছে অক্সিজেন। তাহলে উদ্ভিদ যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতেছে এখানে কি কে সাহায্য করতেছে? কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এবং পুরো প্রসেসের মধ্যে ক্লোরোফিল এবং সূর্যালোক এরা ইনভলভ থাকছে। তো আমাদেরকে মূলত কিন্তু এই কথাগুলোই সেখানে আসলে ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করছে। এখানে এই পুরো প্রক্রিয়াটাই মূলত একটা কেমিস্ট্রির প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু উদ্ভিদের খাদ্য তো প্রস্তুত হচ্ছে, প্লাস সে তার জীবনযাপন সহ অন্যান্য কাজে এদেরকে ব্যবহার করছে। আচ্ছা, সো এই যে এই কথাগুলো বলে দিলেই তোমার আশা করি অ্যান্সারটা হয়ে যাবে। এখানে পুরো প্রসেসটা ব্যাখ্যা করা আছে। আচ্ছা, ওকে, সো এরপরের প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষণ মূলত একটা রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো। সো দেখো বলছি এখানে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মূল দিয়ে পানি শোষণ করে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্য এই পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ প্রস্তুত করে। অর্থাৎ মূলরোম থেকে পানি শোষণ করতেছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কোনো অভাব নেই। তো কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে উদ্ভিদ কী করছে? এই যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতেছে। তাহলে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলতে কিন্তু মূলত আমাদের এই যে বিক্রিয়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটাকে মূলত বোঝানো হচ্ছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলতে আমরা এই বিক্রিয়াকেই বুঝতে পারি। আচ্ছা, এবারে বলতেছে যে এই প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ নামে পরিচিত। এখানে বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড এবং পানি পরস্পর বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ গ্লুকোজ তৈরি করতেছে এবং এই জন্য সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বলতে বোঝানো হয় যে আমরা ফার্স্ট অফ অল এখানে বিক্রিয়া করতেছি সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে। আর রাসায়নিক বিক্রিয়ার আর একটা কথা, এখানে পরিবর্তন বলতে একটা ওয়ার্ড আমরা বলতে পারি যে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন মিন্স বোঝানো হয় যে এই যে আমাদের গ্লুকোজের যে বৈশিষ্ট্য এবং এই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বা পানির যে বৈশিষ্ট্য এটা সম্পূর্ণ কিন্তু আলাদা, সম্পূর্ণ এটা আলাদা। অতএব আমরা এই বিক্রিয়া এবং অন্যান্য কাজ থেকে এটাই বলতে পারি যে সালোক সংশ্লেষণ কিন্তু মূলত একটি রাসায়নিক বিক্রিয়া, যেটা তোমরা এই যে দুইটা কার্বন ডাইঅক্সাইড এবং পানি এদের সাহায্যে তোমরা সহজেই বুঝতে পেরেছো আশা করতেছি। যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, জীববিজ্ঞানের সাথে রসায়নের মানে সম্পর্ক কি রকমের আর কি, অর্থাৎ জীববিজ্ঞানের সাথে রসায়ন কীভাবে সম্পর্কযুক্ত। তো আমরা এর আগে যে বিক্রিয়াগুলো আমরা দেখেছি এই বিক্রিয়াগুলোতে এখানে জীববিজ্ঞান এবং কেমিস্ট্রিকে কানেক্ট করেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াটা জীববিজ্ঞান এবং রসায়নকে সম্পর্কযুক্ত করেছে। এছাড়াও কিন্তু আমরা আরও কিছু কথা এখানে বলতে পারি। নাম্বার 1 দেখো, আমরা একটু যদি এটাকে রিডিং পড়ি যে সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে শোষণকৃত পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। তার মানে বুঝাতে চাচ্ছে যে উদ্ভিদের যে সবুজ অংশ যেখানে থাকে ক্লোরোফিল, এই ক্লোরোফিল কি করে? পানি শোষণ করে মূলরোম থেকে, আর বায়ুমণ্ডল থেকে নিচে কি সে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সে কি উৎপন্ন করতেছে? গ্লুকোজ উৎপন্ন করতেছে। সো এটা কিন্তু উদ্ভিদ দেহের সাথে রিলেটেড, বাট বিক্রিয়াগুলো কেমিস্ট্রির বিক্রিয়া। আচ্ছা, বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায় শরীরে সেই খাবার ভেঙে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ আমরা শর্করাকে ভেঙে গ্লুকোজে পরিণত করি আর প্রোটিনকে ভেঙে আমরা অ্যামিনো অ্যাসিডে পরিণত করি। ঠিক আছে, সমগ্র জীবদেহই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ প্রাণী দেহের এই সকল রাসায়নিক পদার্থ তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়। তাই বলা যায় জীববিজ্ঞান এবং রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। ওকে, সো অনেকগুলো কথা বলছে, সামারি হচ্ছে এইটাই যে উদ্ভিদ যে তার জীবনযাপনের জন্য যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ব্যবহার করে এটা মূলত একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে এটার সাথে কি জীববিজ্ঞান এবং কেমিস্ট্রি রিলেটেড।
এবারে আসো প্রাণীকুল। প্রাণীকুল আমরা কি, যে খাবার দাবার গ্রহণ করি, শর্করা গ্রহণ করি, প্রোটিন গ্রহণ করি। শর্করাকে ভেঙে তৈরি হয় গ্লুকোজ, আর প্রোটিনকে ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে শর্করা থেকে আমরা গ্লুকোজ পাচ্ছি, প্রোটিনকে ভেঙে আমরা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, তাহলে এই সকল উপাদানও কিন্তু জীববিজ্ঞান এবং কেমিস্ট্রি একে অপরকে সম্পর্কযুক্ত করেছে। এছাড়াও আমাদের দেহ বলো বা উদ্ভিদ দেহ বলো, এগুলো কি বিভিন্ন রাসায়নিক উপাদান দ্বারা তৈরি। এখানে প্রতিনিয়তই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যেগুলো আবার জীববিজ্ঞানের মধ্যে আলোচনা করা হচ্ছে। সো এভাবেই চিন্তা যদি আমরা করি, তাহলে মানে জীববিজ্ঞান এবং রসায়ন একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্ন এসেছে, রসায়ন পাঠের গুরুত্ব লেখো। অর্থাৎ রসায়ন পাঠের গুরুত্ব কি হতে পারে, এটা এখন আমাকে লিখতে বলছেন। ফাইন। তো দেখো, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে রসায়নের অবদান রয়েছে। মানুষের মৌলিক চাহিদা যেরকম অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার উপকরণ যোগানে রসায়ন সার্বক্ষণিকভাবে নিয়োজিত। তো ফার্স্ট অফ অল আমাদের যে দৈনিক 5টা যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এই সব কিছুর সাথেই কেমিস্ট্রির একটা সম্পর্ক রয়েছে। ফার্স্টে আসলে আমরা চিকিৎসা নিয়ে একটা কথা বলি। কলেরা, টাইফয়েড, যক্ষা ইত্যাদি যে সমস্ত রোগ মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য এক সময়, ঠিক আছে, এই ধরনের রোগে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। এখন এটা রসায়নের জ্ঞান অর্জন করে আমরা কি করতে পারি, এই সকল মানে রোগের ঔষধের কথা বলো, ভ্যাকসিনের কথা বলো, চিকিৎসার যে উপকরণের কথা বলো, সবকিছু কিন্তু আমরা রসায়নের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করতে পারি। আচ্ছা, জমিকে উর্বর করার জন্য সার, পোকা দমনের জন্য আমরা কীটনাশক, কিংবা খাবার সংরক্ষণের জন্য আমরা প্রিজারভেটিভ ইত্যাদি কিন্তু আমরা রসায়নের পাঠ থেকেই আমরা জানতে পারি। তাই রসায়ন পাঠের গুরুত্ব অপরিসীম। আমরা 2টা পয়েন্ট নিয়ে কথা বললাম, একটা হচ্ছে অন্ন বা খাদ্য নিয়ে, আর একটা হচ্ছে চিকিৎসা নিয়ে আমরা এখানে কথা বলেছি। তুমি চাইলে শিক্ষার উপকরণ নিয়ে কথা বলতে পারো। শিক্ষার উপকরণের মধ্যে কি থাকে, কাগজ থাকে, তাই না? কাগজ ব্যতীত কিন্তু শিক্ষা, পড়াশোনা এগুলো সম্ভব না। কাগজের মূল উপাদান কি? এই যে শিক্ষার ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করতেছি, কাগজ, এবং কাগজের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, যেটাও কিন্তু কেমিস্ট্রি থেকেই আসতেছে, তাই না? তো এইভাবে আর কি। আচ্ছা, বাসস্থানের কথা বলো, বস্ত্রর কথা বলো, ইত্যাদি ইত্যাদি, সমস্ত সেক্টরে কিন্তু কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, এবং এইটাই আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, রসায়নে গবেষণার ধাপসমূহ উল্লেখ করো। অর্থাৎ আমরা যে গবেষণা করি, এই গবেষণার কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমাকে উল্লেখ করতে বলা হয়েছে। তো কি কি ধাপ হতে পারে? নাম্বার 1, 1 নম্বর ধাপ বিষয়বস্তু নির্ধারণ। 2 নম্বর কি বলছে, বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। 3 নম্বর প্রয়োজনীয় বস্তু, যন্ত্রপাতি এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ। 4 নম্বর পরীক্ষণ। 5 নম্বর তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, এবং সর্বশেষ ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। সো এই মোট 1 2 3 4 5 6 এই মোট 6টা ধাপ বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ অথবা রসায়ন গবেষণাসমূহের ধাপ। তো এইগুলো আমরা ব্যবহার করে ল্যাবরেটরিতে হোক, গবেষণাগারে হোক, বিভিন্ন জিনিস আমরা জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি, সেখান থেকে একটা ফলাফল নিয়ে আসতে পারি। তো এইগুলো সম্পর্কে আমাকে ব্যাখ্যা করতে হবে এখানে। ওকে, ফাইন। তো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি বলেছে। তো এখানে বলতেছে যে দেখো, বিষয়বস্তু সম্পর্কে ধারণা গবেষণার একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া গবেষণার একটি গুরুত্বপূর্ণ ধাপ, ব্যাখ্যা করো। ওকে, তো আসো দেখি এখানে কি বলছে, যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া গবেষণার একটি গুরুত্বপূর্ণ ধাপ, নিচে এটা ব্যাখ্যা করা হলো। অনুসন্ধান ও গবেষণার ফলে উদ্ভাবিত বস্তু মানব কল্যাণ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহৃত হতে পারে। পরীক্ষার জন্য ব্যবহৃত পদার্থ স্বাস্থ্য এবং পরিবেশের কী কী ক্ষতি করতে পারে। অনুসন্ধান ও গবেষণার বিভিন্ন ধাপের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে পরীক্ষার সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট জ্ঞান অর্জন, দক্ষতা আবশ্যক। বিষয়বস্তু এবং বিষয়বস্তুর উপর। আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলছি, আসলে আমি এই কথার সামারিগুলো তোমাদেরকে একটু বলে দিই আর কি। বিষয়বস্তু সম্পর্কে ধারণা ব্যাপারটা হচ্ছে এরকম, যে তুমি একটা জিনিস নিয়ে গবেষণা করবা, এই গবেষণা করার সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এখন অবশ্যই তুমি তার আগে সেই দুর্ঘটনাকে প্রোটেক্ট করার মতো, দুর্ঘটনাকে সামাল দেওয়ার মতো সেই সিচুয়েশন তোমাকে তৈরি করে রাখতে হবে। যে হ্যাঁ, আমার যদি কোনো এই যে এখানে দেখো লিখছি যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বলতে যেটা আমি চাইনি, ধরো আগুন ধরে গেল ল্যাবরেটরিতে, তাহলে অবশ্যই আমাকে পানি, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে আরও অন্যান্য যেগুলো দরকার, যেই উপকরণগুলো থাকা দরকার, সেগুলো আমার সেখানে উপস্থিত রাখতে হবে। এবং এগুলো গবেষণা করার ক্ষেত্রে মানুষের কী কী ক্ষতি হতে পারে, সেই ক্ষতিগুলো সম্পর্কে আমরা কিন্তু ধারণা রাখবো, যাতে করে আমাদের নেক্সট টাইম এগুলো থেকে আর কোনো সমস্যা না হয়। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, যে
সর্বজনীন সাংকেতিক চিহ্ন বলতে কি বুঝো? তো রাসায়নিক পদার্থসমূহ সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার গায়ে লেবেলের সাহায্যে শ্রেণীবিদ অনুযায়ী প্রয়োজনীয় চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন যে কেমিক্যাল যে সাবস্ট্যান্সগুলো ব্যবহার করি এগুলোর গায়ে কিন্তু দাহ্য, বিষাক্ত, তেজস্ক্রিয় এই টাইপের ক্ষত সৃষ্টিকারী এই টাইপের লেবেল আমরা দিয়ে দিই। আচ্ছা, ফলে ব্যবহারকারী সহজেই ওই চিহ্ন সম্বলিত পদার্থ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই ওখান থেকে একটা ধারণা লাভ করতে পারে। এই ধরনের চিহ্নকে সাংকেতিক চিহ্ন বলা হয়। এই চিহ্নসমূহ পৃথিবীর সকল দেশে একইভাবে একই উদ্দেশ্যে ব্যবহার হয়, তাই এই চিহ্নগুলোকে সর্বজনীন সাংকেতিক চিহ্ন বলা হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে চিহ্নগুলো এটা পৃথিবীর সমস্ত দেশে সেমভাবে আমরা ব্যবহার করি। এখন ধরো বাংলাদেশের শিক্ষার্থীরা, আমরা কিন্তু সবাই হায়ার এডুকেশনের জন্য বাইরে পড়তে যাই। এখন বাংলাদেশের শিক্ষার্থীরা ধরো চায়নাতে পড়াশোনা করতে গেলো হায়ার এডুকেশনে, দেন সে কিন্তু সেখানে যদি দাহ্য পদার্থ, সে যদি সেই দাহ্য পদার্থ মানে লেখাটা নাও বোঝে, সে যেন ওই সিম্বলটা দেখে বুঝতে পারে যে একটা অগ্নিশিখা থাকে, সে যেন ওই সিম্বল দেখে বুঝতে পারে যে না এটা দাহ্য পদার্থ, অতএব এটাকে আগুন বা তাপ উৎসের কাছাকাছি নিয়ে যাওয়া যাবে না, এটাকে এখান থেকে দূরে রাখতে হবে। তো এই জন্যই কিন্তু আমরা সর্বজনীন সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, যাতে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা না বুঝলেও চিহ্ন দেখে যেন আমরা একটা আইডেন্টিফাই করতে পারি যে না এটা দাহ্য, এটা বিষাক্ত, এটা ক্ষত সৃষ্টিকারী ইত্যাদি ইত্যাদি এইভাবে। তো লাস্টে কি বলছে দেখো, যে এই চিহ্নগুলো ব্যবহারের ফলে কোনো রূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থাকে না। যেটা বললাম যে ধরো আমরা যদি সেই চিহ্নগুলো সম্পর্কে ধারণা রাখি, তাহলে আমি কোনো একটা পার্টিকুলার দেশের ভাষা না জানলে ওই চিহ্নগুলো দেখে ওটা সম্পর্কে একটা ধারণা পাবো, কেননা ওই চিহ্ন আমাদের দেশেও যেভাবে ব্যবহার করা হচ্ছে অন্য দেশেও ঠিক সেমভাবে ওটাকে ব্যবহার করা হচ্ছে। তো যেহেতু চিহ্ন সেম, চিহ্ন পাল্টাচ্ছে না, তার মানে আমি আগাম ধারণাটা পেয়ে যাচ্ছি যে এই পদার্থটা বিষাক্ত, বা এই পদার্থটা তেজস্ক্রিয়, বা এই পদার্থটা দাহ্য, বা এই পদার্থটা ক্ষত সৃষ্টিকারী, আমি আগাম ধারণা পেয়ে যাচ্ছি। অতএব লেখা না বুঝলেও চিত্র দেখে আমি আমার নিজের সুরক্ষা বলো বা ল্যাবরেটরির সুরক্ষা বলো সেই সম্পর্কে আমি সেগুলো নিশ্চিত করতে পারি যে হ্যাঁ এখানে এই ঘটনাগুলো ঘটছে, অতএব এটা করা যাবে না। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, দেখো যে অ্যারোসল বোতলে কোন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়? তো আমরা জানি যে অ্যারোসল একটি কী পদার্থ বলতো? দাহ্য পদার্থ, যা তাপ বা আগুনের সংস্পর্শে সহজেই আগুন ধরে যেতে পারে। এজন্য অ্যারোসল বোতলের গায়ে আগুনের শিখা সংবলিত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। দাহ্য পদার্থের সাংকেতিক চিহ্ন হচ্ছে এইটা আমরা অ্যারোসল যে বোতল আছে এই অ্যারোসল বোতলের গায়ে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে দেখি। এই চিহ্ন ব্যবহার করলে আমরা বুঝবো যে না সেটা একটা দাহ্য পদার্থ, অতএব অ্যারোসলকে কখনো আগুন বা তাপের উৎসের কাছাকাছি নিয়ে যাওয়া যাবে না। এবারে রসায়ন গবেষণাগারে ক্লাস করার সময় অ্যাপ্রন ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। নাম্বার 1, অ্যাপ্রন আমাদেরকে অনেকগুলো জায়গা থেকে প্রোটেক্ট দেয়। দেখো 1 নম্বরে কি বলছে এখানে, যে অ্যাসিড বা ক্ষার গায়ে পড়লে শরীরে ক্ষত সৃষ্টি হয়ে যেতে পারে, পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে, তাই শরীর ও পোশাককে রক্ষা করার জন্য অ্যাপ্রন পরতে হবে। অর্থাৎ শরীরকে এবং শরীর এবং পোশাক দুইটাকে রক্ষা করার জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্রন পরিধান করব, নাম্বার 1। নাম্বার 2, ল্যাবে বা গবেষণাগারে অন্য জামা কাপড়ের উপর অ্যাপ্রন পরিধান করা হয় যাতে কাজ করার মানসিক পূর্ব প্রস্তুতি লাভ করা, তাছাড়া এটি দ্রব্যের সংস্পর্শ থেকে শরীরকে রক্ষা করে। আরও একটা ভালো একটা পয়েন্ট নিয়ে কথা বলছে, দেখো আমরা যখন অ্যাপ্রন পরে যখন কাজ করি তখন আমাদের একটা মেন্টালি একটা প্রিপারেশন চলে আসে। ডাক্তাররা সবসময় অ্যাপ্রন কেন পরে, সেনাবাহিনীরা তারা তাদের ড্রেস কোডটা কেন পরে। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমার মনের মধ্যে কোনো একটা কিছু ধারণ করা, তাই না? তো ডাক্তাররা যখন তারা অ্যাপ্রনটা পরিধান করে তখন এদের মধ্যে একটা যে মানুষকে সেবা দিতে হবে, মানুষকে সেবা যত্ন করতে হবে, এরকম একটা মনোভাব চলে আসে। ল্যাবরেটরিতেও ঠিক দেখো, এই যে আমাদের অ্যাপ্রন যখন আমরা পরিধান করি তখন কিন্তু একটা মানসিক পূর্ব প্রস্তুতি লাভ করা যায়, না আমি এখন কাজ করব, আমি এখন গবেষণা করব, এখান থেকে আমি নতুন কোনো একটা কিছু বানানোর চেষ্টা করব, অথবা যদি আমি নতুন কোনো কিছু বানাতে নাও পারি এই জিনিসটা আমি জানার চেষ্টা করব। তো এই জন্যই মূলত আমাদেরকে অ্যাপ্রন পরিধান করতে বলা হয়। তো আমি আশা করতেছি তোমরা এই যে এখানে যে কথাগুলো বলছে এই কথাগুলো আশা করি বুঝতে পেরেছো, এবং এক্সামে যদি আসে এগুলো থেকে অ্যান্সার করে দিলে তোমাদের ফুলফিল হয়ে যাবে। ওকে, তো তাইলে আজকে এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।